মংপুর রবীন্দ্র ভবন দর্শন আমাদের নর্থ বেঙ্গল ট্রিপের আনন্দের মাত্রাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছিল। হ্যাঁ, হাই ফ্রেন্ডস, আজকে আমি এসেছি মংপুতে রবীন্দ্র ভবন দর্শনে। তো এটা আমাদের রবীন্দ্রপ্রেমী হিসেবে প্রত্যেকটা মানুষের কাছে একটা স্বপ্নের মতো। ছোট থেকেই আমরা যার কবিতা, ছড়া, আবৃত্তি, গান, উপন্যাস এগুলো দিয়েই আমরা বড় হয়েছি। তো সেইখানে যাওয়া সত্যি একটা অন্যরকম ফিল এনে দিয়েছিল। তো এটা হচ্ছে অনবদ্য একটা ট্রি হাউস। তো এখানে দিয়ে আমরা আর কি এন্ট্রান্স করছি মংপুতে। মংপু অ্যাকচুয়ালি একটা গ্রাম, ঠিক আছে, ছোট্ট গ্রাম। তো আমরা বেসিক্যালি নর্থ বেঙ্গল ট্রিপে শিটং থেকে তাকদা যাওয়ার পথে আমরা আর কি গেছিলাম রবীন্দ্র ভবনে। রবীন্দ্র ভবনের মেন গেট দিয়ে যখন ঢুকলাম তখন আমরা একটা আশ্চর্যতম অনবদ্য একটা ট্রি হাউস দেখলাম, যেটা কিভাবে দুটো গাছকে বেস করে মানে স্ট্রাকচার করে এত সুন্দরভাবে এটাকে নির্মাণ করা হয়েছে। তো অ্যাকচুয়ালি আমি যতটুকু জেনেছি ইতিহাস রবীন্দ্র ভবনের, সেটা আমি ব্রিফ করছি। তো এটা হচ্ছে দার্জিলিং জেলার মংপুতে প্রচুর শিংকোনা চাষ হয়। এই শিংকোনা দিয়েই তৈরি হয় কুইনাইন। আর এই কুইনাইন কারখানার প্রধান কুইনোলজিস্ট বা মুখ্য অধিকর্তার বাসভবন ছিল আজকের রবীন্দ্র ভবন। রবীন্দ্র ভবন অ্যাকচুয়ালি সাইভি স্টাইলে গড়া। প্রধান কুইনোলজিস্ট ছিলেন রবীন্দ্রভক্ত লেখিকা মৈত্রী দেবীর স্বামী ডক্টর মনমোহন সেন। রবীন্দ্র ভবন স্বীকৃতির আগে এইটা ছিল ওনাদেরই কোয়ার্টার, মানে গভর্নমেন্ট কোয়ার্টার, যেটা কিনা এখন আমরা চিনি রবীন্দ্রনাথ ভবন নামে। কবিগুরু যখন কালিম্পং আসেন তখনই মংপুতে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন অধ্যাপক সুরেন্দ্রনাথ দাশগুপ্তের কন্যা মৈত্রী দেবী। স্বনামধন্য লেখিকা মৈত্রী দেবীকে আমরা জানি নহন্যতে এবং মংপুতে রবীন্দ্রনাথ এইসব উপন্যাসের মাধ্যমে। তো তার ডাকে প্রথম কবিগুরু মংপুতে আসেন। তো মংপুতে এসে মংপুর মানে শোভা দেখে উনি মুগ্ধ হয়ে গেছিলেন, তার প্রাকৃতিক সৌন্দর্যে। সেই কারণে তিনি বারবার ছুটে গেছিলেন। তো উনি জীবদ্দশায় রবীন্দ্রনাথ চারবারই এসেছিলেন। একবার 1938 সালে, তারপরে 1939 সালে দুবার এসেছিলেন, এরপর 1940 সালে এসেছিলেন। যখন এসেছিলেন তখন ওনার জন্মদিন তখনই পালন করা হয়েছিল এই রবীন্দ্র ভবনে। রবীন্দ্র ভবন হলো একটি জাদুঘর, যেখানে রবি ঠাকুরের ছবি, চিত্রকর্ম, লেখা এবং তার অন্যান্য স্মৃতিকথা সংরক্ষিত আছে। আর এই জায়গায় গেলে রবি ঠাকুরের জিনিসপত্র, তার সরঞ্জাম, তার মানে যেগুলো তিনি ইউজ করেছিলেন, যেভাবে ব্যবহার করতেন, ঠিক ওইভাবে সেখানে রাখা। এইটা হলো এন্ট্রান্স। তো আমরা এই গেট দিয়ে সোজা ঢুকলাম। ঢুকে এইটা হলো বাসভবন। আর এই যে আমরা এখানে, এটা এখন টিকিট কাউন্টার হয়ে গেছে। তো এখানে বেসিক্যালি রবীন্দ্রনাথ খুব ওনার একটা প্রিয় জায়গা ছিল। তিনি ওইখানে বসে অনেক লেখা লিখেছেন, কবিতা লিখেছেন, প্লাস অনেক ছবিও আর কি আঁকতেন। তো এইভাবে আমরা আস্তে আস্তে চলে যাই। তো জানা যায় উনি এইখানে অন্তত মানে 12টির মতো কবিতা লিখেছিলেন। তো এইভাবে আমরা এগিয়ে চলেছি ভবনের দিকে। অ্যাকচুয়ালি 2017 সালে ভবনটিকে হেরিটেজ তকমা দেয় পশ্চিমবঙ্গ সরকার। এরপর সংস্করণের কাজ চলে দীর্ঘদিন ধরে। এরপর 2018 সালে 25শে বৈশাখ নতুন রূপে রবীন্দ্র ভবনের দরজা পর্যটকদের জন্য আবারও খুলে দেওয়া হয়। তো এটা হচ্ছে প্রবেশদ্বার। তো টিকিট নিয়েছিল 25 টাকা। তো আমরা কাছে জাস্ট সামনে আসতেই দেখলাম যে ওখানে লেখা রয়েছে, ফটোগ্রাফি ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড ইনসাইড দ্য মিউজিয়াম, থ্যাংক ইউ। সো এই পর্যন্তই আর কি। এর ভেতরে বেশি দেখাতে পারবো না, কারণ যেহেতু এখানে বারণ রয়েছে, নিষেধ করাই রয়েছে। তো এটা পুরোটা হচ্ছে বাড়িটা। এই যে চেয়ার, এই চেয়ারে রবীন্দ্রনাথ ঠাকুর সময় কাটাতেন, বসে থাকতেন এই চেয়ারে। এটা হচ্ছে বেডরুম। এর মধ্যে ওনার ব্যবহৃত বিছানা, আসবাবপত্র সব আছে। ওগুলো দরজাগুলো লক ছিল। এখানে ওনার কিছু লেখনী, কিছু ইতিহাস, এগুলো সব রয়েছে।
এই জায়গাটাতে এসেই কেমন একটা রোমাঞ্চ অনুভব হচ্ছিল সারাক্ষণ, যেন কবিগুরুর ছোঁয়ায় সব জায়গায় আছে আশেপাশে। এইসব জায়গাতেই উনি ঘুরে বেড়াতেন, সময় কাটাতেন। ওনার অবসর সময় বলুন বা সব কিছুতেই একটা অনবদ্য একটা আবেগ একটা অনুভব করছিলাম। বাড়ির ভেতরটা দেখে, মানে বাড়ির ভেতরে রয়েছে যেগুলো কবিগুরুর কিছু দুষ্প্রাপ্য জিনিস এবং ব্যবহৃত সামগ্রী, ব্যবহৃত চেয়ার, খাট, বিছানাপত্র, পড়ার ঘর ইত্যাদি। কবিগুরু ছবি আঁকতে যেসব রং ব্যবহার করতেন সেসব রঙের বাক্সও রয়েছে। আছে একটি দেওয়াল আলমারি, এই আলমারিতে কবিগুরু ওষুধ রাখতেন, সেগুলো সব রয়েছে। ইভেন ওনার স্নানাঘরটা কত সুন্দর, মানে ডেকোরেট করা ছিল তখন, মানে 1939 এরকম সালের কথাই আমি বলছি। তখনই কত সুন্দর অর্গানাইজভাবে গরম জল, ঠান্ডা জল ব্যবস্থা করা ছিল। এটা একদম এন্ট্রান্সে ঢুকতেই আমরা ফটো তুলেছিলাম। আর এইটা হচ্ছে একদম বাইরের এন্ট্রান্সটা রবীন্দ্র ভবনের। আমি আর জারিফ সেলফি, এরপর কৃতজ্ঞতার স্বীকার। থ্যাংকস ফর ওয়াচিং।